হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিবাসী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের আমাদের লেকচার হচ্ছে প্রাণীবিজ্ঞান, প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমি মাসুম তোমাদের সাথে আছি। আজকে আমি সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে অর্ধেক শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ, অনেক ভালোভাবে, এবং প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে বুঝাই দেব। ইনশাল্লাহ তোমরা বোঝা যাবে ইনশাল্লাহ। তো আর দেরি না করি, আমাদের ক্লাসটা এখানে শুরু করি। একটা কথা তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমি যেই বইটা নিয়ে পড়াচ্ছি এটা হচ্ছে উদ্ভাসের প্যারালাল টেক্সট বই। আমার কাছে গাজী আজমল স্যারের বইও আছে, আমি ওইটাও ইউজ করব, কিন্তু আমি প্যারালাল টেক্সট বুকটা বেশি ইউজ করে তোমাদেরকে পড়াবো। অ্যান্ড আমি অতিরিক্ত তথ্য আর কি কম বোঝাবো, কারণ অতিরিক্ত তথ্য বোঝানোর অনেক মানুষই আছে। আমি জাস্ট এমন স্টুডেন্টদের পড়াবো যারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে এবং পরীক্ষায় কমন পায়। আশা করি সবাই বুঝতে পেরেছি, এবং আমি ক্লাস শুরু করতে যাচ্ছি এখনই। প্রথমে দেখতে পাচ্ছ যে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্যে এখানে অনেক কথা লেখা আছে। এখানে তোমরা ভিডিও স্পজ করে তুমি এখানে একটু রিডিং পড়লে বুঝতে পারবা এখানে কি বলা হচ্ছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে হটস্পট কাকে বলে। হটস্পট কাকে বলে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবেই। তো এমনিতেও আবার এমসিকিউতেও প্রশ্ন আসতে পারে যে জীববৈচিত্র্য যেসব এলাকায় বেশি দেখা যায় সেসব এলাকায় কী বলা হয়, জীববৈচিত্র্যের কী বলা হয়, হটস্পট বলা হয়। হটস্পট হচ্ছে জীবের বৈচিত্র্য সবচেয়ে বেশি যেখানে দেখা যায়, যেমন অ্যামাজন জঙ্গল, তারপরে হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, এসব এলাকায় অনেক জীব বৈচিত্র্য দেখা যায়, যেমন বাঘ, সিংহ, হরিণ এক্সেট্রা। আমি সামনে গেলে আরও তোমাদেরকে অনেক ভালোভাবে বোঝাবো, তোমরা এগুলাকে নোট ডাউন করো প্লিজ। জীব বৈচিত্র্যের যেসব এলাকায় বেশি দেখা যায় আর কি, সেসব এলাকায়কে জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। তাহলে হটস্পট কাকে বলে? জীব বৈচিত্র্য যেসব এলাকায় বেশি দেখা যায় সেসব এলাকাকে জীব বৈচিত্র্য হটস্পট বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি একটা টপিকই বারবার রিপিট করব যেন তোমার ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয়ে যায়। তো এটা একটা সাইড প্লাস পয়েন্ট। তারপরে আছে পৃথিবীর সমস্ত জলচর, জলচর যারা প্রাণীতে বসবাস করে, স্থলচর আমরা মানুষ যেখানে বসবাস করি স্থলে, এবং খেচর প্রাণী, যেগুলো খেচর প্রাণী বলতে তো বুঝতেই পারছো, আকাশে যেগুলো ওড়ে প্রাণী, পাখি জাতীয় যেসব প্রাণী আর কি, প্রাণীর মধ্যে যেন জিনগত, প্রজাতিগত ও বস্তু সংস্থানগত ভিন্নতা দেখা যায়। এই তিনটা জিনিস অবশ্যই লিখতে হবে। এই তিনটা জিনিস, জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত, কোনো কিছু না লিখলেও এই তিনটা ওয়ার্ড যদি তোমার মানে সংজ্ঞার মধ্যে থাকে তুমি অবশ্যই মার্ক পাবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখা যায় সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। যদি প্রশ্ন আসে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কাকে বলে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে জলচর যারা পানিতে বসবাস করে, স্থলচর যারা মাটিতে বসবাস করে, ও খেচর প্রাণীর মধ্যে যারা আকাশে উড়ে বেড়ায়, এদের মধ্যে জিনগত, প্রজাতিগত, বস্তু সংস্থানগত ভিন্নতা দেখা যায়। জিনগত কি, প্রজাতিগত কি, বস্তু সংস্থানগত কি, সামনে আসতেছি আমি, এগুলো বুঝতে পারবা। জিনগত হচ্ছে যে মানুষের বংশগতি বোঝা আর কি। আচ্ছা, ওই সামনে যা বোঝাচ্ছি, জিনগত, প্রজাতিগত এবং বস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়, ডিফারেন্স আগে দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। আশা করি তোমরা এই সংজ্ঞাটি বুঝতে পেরেছ। তারপরে আমরা নেক্সটে যাচ্ছি। তারপরে এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কত প্রকার তোমাদের এমসিকিউ তো আসবে। তোমরা পরীক্ষায়, হয় কলেজে পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষা বা ষান্মাসিক পরীক্ষা, অর্ধ ষান্মাসিক পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রাণী বৈচিত্র্যের 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বস্তু সংস্থানগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো
এখানে জেনেটিক ডাইভার্সিটি বলতে কি বোঝায়, মানে জিনগত বৈচিত্র্য। জিনগত মানে এর ইংলিশ টার্মটা জানে রাখতে হবে, জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি কি এখন আমরা জানবো। সর্বপ্রথমত তোমাকে জানতে হবে জিনগত বৈচিত্র্য কাকে বলে। এটা সৃজনশীলের মার্কে আসতে পারে। দেখো, একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্য সমূহের মধ্যে জিনগত উপাদানে যে পার্থক্য রয়েছে তাকে জিনগত বৈচিত্র্য বলে। একটি নির্দিষ্ট বস্তুতন্ত্রে একই প্রজাতির বলতে কি বোঝাচ্ছে তুমি কি বুঝতে পারতেছো? একই প্রজাতির মানে দুইটা বাঘের মধ্যে, এই যে এই ছবিটা দেখে তাকাও, দুইটা বাঘ, এরা কিন্তু দুইটাই বাঘ। এদের মধ্যে পার্থক্য কি? এ সাদা, এর কালার অন্য, দুইটাই কিন্তু বাঘ। এদের প্রজাতি কিন্তু সেম, কিন্তু তাদের কালারের ভিন্নতা আছে। এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, মানে জিনগত পরিবর্তন। এদের যে পার্থক্যটা আছে এটাকে জিনগত পরিবর্তন বলে। এখানে বাঘ দিয়ে বোঝাইলো, আমি পাখি দিয়ে বোঝাইলাম। চড়ুই পাখি এবং ঈগল পাখির মধ্যে বৈচিত্র্য আছে কি না? চড়ুই পাখি এবং ঈগল পাখির মধ্যে বৈচিত্র্য অবশ্যই আছে। চড়ুই পাখি একদম ছোট্ট পিচ্চি কিউট হয়, এবং ঈগল অনেক বড়, বিশাল বড় হয়, কিং অফ দ্য বার্ড, অনেক উপরে ওড়ে। তাহলে এই দুইটার মধ্যেই পার্থক্য আছে। তাদের প্রজাতি কিন্তু সেম, তারা দুইজনই কিন্তু পাখি, কিন্তু চড়ুই পাখি ছোট এবং ঈগল পাখি সবচেয়ে বড়। এজন্য ঈগল পাখিকে বার্ড অফ কিং বলা হয়। চড়ুই পাখি অনেক ছোট, কিউট দেখতে আর কি। তো প্রজাতি সেম হওয়া সত্ত্বেও এদের মধ্যে যদি পার্থক্য দেখা যায়, সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। আমরা মানুষ দিয়ে বোঝাতে পারি যে মানুষের বিভিন্ন রকম কালার আছে, যেমন কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, এগুলো জিনগত বৈচিত্র্য। যাই হোক, এটা নিয়ে বেশি কথা না বলি। তারপরে এখানে অনেক কথাবার্তা বলা আছে, তোমরা চাইলে একটু রিডিং করে নিতে পারো, কিন্তু এখানে অত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি পড়াচ্ছি। জিনিসগুলো হচ্ছে, তারপরে জিনগত বৈচিত্র্য একই প্রজাতির সদস্যের মাঝেই থাকে, তাই একে আমরা অন্তঃপ্রজাতিক বলি। যদি একই প্রজাতির মধ্যে মানে সাদৃশ্য থাকে, মানে ওগুলো যদি থাকে, একই প্রজাতির মধ্যে যদি ভিন্নতা দেখা যায়, তাহলে আমরা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে থাকি। ঠিক আছে? একই প্রজাতির মধ্যে যদি আমরা বৈচিত্র্য দেখতে পারি, এই বাঘের মধ্যে যদি আমরা বৈচিত্র্য দেখতে পারি, তাহলে আমরা একে অন্তঃপ্রজাতিক বলবো। অন্তঃপ্রজাতিক মানে অন্তঃপ্রজাতিক, বুঝতে পারছো? অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির মধ্যে যদি ভিন্নতা থাকে তাহলে অন্তঃপ্রজাতিক। যেরকম বাঘ আর বাঘের মধ্যে ভিন্নতা থাকলে সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিক। কিন্তু বাঘ এবং সিংহর মধ্যে যদি ভিন্নতা দেখতে চাও, তাহলে ওটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। বুঝতে পারছো? সেটা হবে আন্তঃপ্রজাতিক। তাহলে অন্তঃপ্রজাতিক এবং আন্তঃপ্রজাতিক বুঝতে পারছো? আন্তঃপ্রজাতিক একটু নিচের দিকে আছে, এই যে আন্তঃপ্রজাতিক, এই যে আন্তঃপ্রজাতিক ভিন্ন প্রজাতির মধ্যে যদি কোনো পার্থক্য দেখা যায়, তাহলে সেটা আন্তঃপ্রজাতিক হয়ে যাবে। তারপরে প্রজাতিগত বৈচিত্র্য অনেক সহজ। স্পেসিস ডাইভার্সিটি একটি নির্দিষ্ট সময় ও অঞ্চলে বসবাসরত বিভিন্ন প্রজাতির, অর্থাৎ একটি বস্তুতান্ত্রিক সম্প্রদায়ের প্রাণীর মধ্যকার বৈচিত্র্য বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। মৌলিক ধাপ, এই যে দেখো ছবিটার দিকে তাকাও, এখানে হাতি আছে, জেব্রা আছে, গন্ডার আছে, এটা প্রত্যেকটাই কিন্তু পশু। এদের এক একজন কিন্তু এক এক রকম, কেউ বড়, কেউ ছোট, কেউ লম্বা। এগুলো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি বোঝাতে পারলাম জিনগত বৈচিত্র্য কি, প্রজাতিগত বৈচিত্র্য কি। তারপরে আসি বস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা অত ইম্পর্টেন্ট না, তারপরও আমি তোমাকে একটু সহজভাবে বোঝাই। এখানে আসলে সংজ্ঞাটা অনেক কঠিনভাবে দেওয়া আছে,
আমি তোমাকে অনেক সহজভাবে বোঝাতে চাচ্ছি যে তুমি যখন আইসল্যান্ডে যাবা, এই এই ছবিটা দিকে তাকাও। আইসল্যান্ডে যখন যাবা তখন ভাল্লুক কিন্তু দেখতে একরকম, যখন অ্যামাজন জঙ্গলে যাবা তখনকার ভালু দেখবে কিন্তু আরেক রকম। অ্যামাজন জঙ্গলের ভাল্লুকটা যদি আইসল্যান্ডে আসে সে কিন্তু বাঁচতে পারবে না, মরে যাবে। ঠিক তেমনই আইসল্যান্ডের ভাল্লুকগুলাকে যদি অ্যামাজন জঙ্গলে নেওয়া যাওয়া যায় তাহলে তারাও মরে যাবে। আমরা মানুষ, আমরা বাংলাদেশি যদি হঠাৎ করে আইসল্যান্ডে যাই, আমাদের ভালো টাইট হয়ে যাবে, আমরা মারাও যেতে পারি। ঠিক তেমনই আইসল্যান্ডের মানুষরা যদি বাংলাদেশে হঠাৎ করে আসে তাহলে তারাও অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ তারা এই বস্তুর সাথে, এই বাস্তুতন্ত্রের সাথে তারা মানে কি বলবো, খাপ খাওয়াতে পারবে না আর কি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে বস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আশা করে বোঝাতে পারছি। ইকোসিস্টেম ডাইভার্সিটি, ইংলিশ টার্মগুলো মনে রাখবা, ইকোসিস্টেম ডাইভার্সিটি। তারপরে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে যেটা এমসিকিউর জন্য, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এনাইমা এবং অ্যানাইমা। ঠিক আছে, এনাইমা এবং অ্যানাইমা। আমাদের প্রাণীবিজ্ঞানের জনককে কে কে জানো? আমাদের প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল, বিজ্ঞানী অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। আমাদের অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। এবং কে কে জানো উদ্ভিদ বিজ্ঞানের জনক কে বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে আজকে আমি শিখাই দিচ্ছি। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস এবং প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক এবং থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক, থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক, ভোলা যাবে না এগুলা। তো এই অ্যারিস্টটল, আমাদের স্যার অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞানের জনক। তিনি প্রথম প্রাণীর বৈশিষ্ট্যকে সাদৃশ্য এবং বৈশিষ্ট্য বিবেচনা করে প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করতে উদ্যোগ হন। তিনি রক্তের ভিত্তিতে, কিসের? রক্তের ভিত্তিতে, রক্তের ভিত্তিতে, রক্ত আছে না রক্ত নাই, মেরুদণ্ডী না মেরুদণ্ডী না, এটার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি? এনাইমা এবং অ্যানাইমা। ঠিক আছে, যদি লাল রক্তযুক্ত মেরুদণ্ডের প্রাণী হয়, যদি রক্ত লাল হয় এবং মেরুদণ্ড যদি থাকে তাহলে সেটা অ্যানাইমা বলে। অ্যানাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়, ডিম্বজ এবং জরায়ু। ডিম্বজ এবং জরায়ু। ডিম্বজ কি? যারা ডিম পাড়ে, যেমন মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি, এরা ডিম পাড়ে। জরায়ুজ যেমন মানুষ আর কি, স্তন্যপায়ী, যারা সন্তান প্রসব করে তারা হচ্ছে জরায়ুজ। এরকম দুইটি দলে ভাগ করা হয়, এরকম দুইটি দলে ভাগ করা হয়। তাহলে এনাইমা কি? এনাইমা হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ড প্রাণী এবং অ্যানাইমা লাল রক্তবিহীন অমেরুদণ্ড প্রাণী। তোমরা সবসময় মনে রাখবা বায়োলজিতে এ মানে এ নাইমা, আমি ভেঙে দিচ্ছি, এ নাইমা, এই যে এ শব্দটা আসছে না, এ শব্দটা হচ্ছে নাই, এ শব্দটা হচ্ছে নাই। আর ই নাইমা মানে আছে, ইনাইমা মানে আছে। আবার মাঝে মধ্যে ইউ থাকলে আছে, ইউ মানে আছে, ইউ মানে আছে। এ মানে নাই, অ্যাসিলোমেন্ট মানে সিলোমেন্ট নাই। অ্যানাইমা মানে না, সে হচ্ছে লাল রক্তবিহীন, মানে তার মধ্যে লাল রক্ত নাই। অমেরুদণ্ডী, তার মেরুদণ্ড নাই। এভাবে বুঝে নিতে হবে, বায়োলজিকে সহজভাবে পড়তে হবে।
অ্যানাইমা মানে নাই, এ যেখানে দেখবা অ্যানাইমা, অ্যাসিলোমেন্ট, মানে যেখানে দেখবা আর কি তোমার ধরে নিতে হবে এটা হয়তো নেগেটিভ বোঝাবে, যে নাই এমনটা বোঝাবে, লাল রক্তবিহীন, লাল রক্ত নাই, অমেরুদণ্ড, মেরুদণ্ড নাই, এনাইমা লাল রক্তযুক্ত, মেরুদণ্ড প্রাণী। অ্যানাইমাকে দুইভাবে ভাগ করা হয়, ডিম্বজ, জরায়ুজ। ডিম্বজ, জরায়ুজ, যারা ডিম পাড়ে তারা ডিম্বজ, যারা জরায়ু তারা সন্তান প্রসব দেয়। আশা করি বুঝতে পারছি। এতক্ষণ আমরা পড়ছি প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস। প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস কত প্রকার? 3 প্রকার, জিনগত, প্রজাতিগত, বস্তুতান্ত্রিকগত। এখন প্রশ্ন আসতে পারে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে কয়টা হচ্ছে? 2 4 2 4 4 4 16টা, সরি আমি 18টা ভাবছিলাম, সরি 16টা। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে 16টি। এটা এমসিকিউতে আসে ভাই, এটা এমসিকিউতে আসে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টি। এগুলা তো পরের কথা। দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, সমাধিসাম্য, খণ্ডায়ন, অঞ্চলন, এগুলা সবই এমসিকিউর জন্য আসবে। প্রথমে জেনে নিতে হবে, এগুলো স্কিপ করে সালবাল। প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টি? 16টি ভাই, 16টি। এই 16টা যে এটা কেউ মনে রাখে না যে আরে কি 12টা না 14টা, আরে না 18টা, এইভাবে খালি ভুল করে আর কি। তো জানে নাও এটা হচ্ছে 16টি, ভিত্তি 16টি, এটা এমসিকিউর জন্য আসবে। তাহলে তারপরে দেহের আকার, দেহের আকার তোমাদেরকে আমি জানাই দিতে চাই যে কোনটা এমসিকিউর জন্য আসবে, কোনটা সিকিউর জন্য আসবে। তো আমি প্রথমে জানাই দিই যে সংগঠন, ক্রমমাত্রা, এটা এমসিকিউর জন্য আসবে, এমসিকিউ। এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। তারপরে জীবন পদ্ধতি, এটা এমসিকিউর জন্য আসবে। তারপরে ক্লিভেজ, এগুলো সিকিউর জন্য। এমসিকিউর জন্য আছে ভ্রূণস্তর, এটা এমসিকিউর জন্য। খণ্ডায়ন, অঞ্চলন, এগুলা সব এমসিকিউর জন্য। সিলোম, এগুলো সিকিউ এগুলাতে এমসিকিউর জন্য আছে, সিকিউ যেগুলো সিকিউ থাকবে ওগুলোও এমসিকিউ, আর যেগুলো এমসিকিউ থাকবে ওগুলোতে এমসিকিউ। এগুলো সবই এমসিকিউ, মোটামুটি সবগুলোই এমসিকিউতে আসে। দেহের আকার, এগুলো সবই এমসিকিউতে আসে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রথমত যাই দেহের আকার কয় প্রকার? 2 প্রকার। আণুবীক্ষণিক প্রাণী, বৃহত্তর প্রাণী। ভাই বোঝো, আণুবীক্ষণিক প্রাণী যেসব প্রাণীকে, এগুলো দেখার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই। আণুবীক্ষণিক প্রাণী বোঝো, তোমার কমন সেন্স কী বলে? আণুবীক্ষণিক প্রাণী যেসব প্রাণীকে ইলেকট্রন যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে আণুবীক্ষণ যন্ত্র বলে। তার মধ্যে একটা হচ্ছে মাছ আছে না আমাদের, মাছের ফুলকার মধ্যে প্রোটিস্টান নামক এক ধরনের জীবাণু থাকে। ওই জীবাণুটাকে আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখা যায় না। এটাতে একটা বলছে, এটা পরীক্ষা একটু বেশি আসে তাই এটা এখানে অ্যাড করছে। আমরা আরও জানতে পারি, যেমন ভাইরাস, এগুলো তো আমরা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাই না, তাই না? এগুলোকেও অণুবীক্ষণিক প্রাণী বলা হয়। আসলে ভাইরাস তো প্রাণী না, ওইটা নিয়ে একটু দ্বিমত আছে। ভাইরাস আসলে প্রাণী না। যাই হোক, এই যে এটা মনে রাখবা, ট্রাইকোডিনা অ্যানাবাসি মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। ট্রাইকোডিনা অ্যানাবাসি, আমার সাথে পড়ো, ট্রাইকোডিনা অ্যানাবাসি। অণুবীক্ষণিক প্রাণী, ট্রাইকোডিনা অ্যানাবাসি মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। ট্রাইকোডিনা অ্যানাবাসি মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। তারপরে আসি বৃহত্তর প্রাণী কি? বৃহত্তর প্রাণী যেগুলো আমরা দেখতে পাই, শেষ, এক কথা শেষ। তার মধ্যে একটা দেখাইছে যে কবুতর, ক্যাবিয়া, পোর্সিলাস, গিনিপিগ। তারপরে হচ্ছে কবুতর আছে, আরও অনেক কিছু আছে, যেমন পাখি বড় বড়, এগুলোকে তো বৃহত্তর প্রাণী বলা হয়। তো এটা মনে রাখবে, আসলে মানে পরীক্ষা আসে আর কি করবা আর কি।
মনে রাখা লাগবে, পরীক্ষা আসে ক্যাভিয়া পরসেলাস গিনিপিগ, এটা কি অনবীক্ষণিক না বৃহত্তর, এভাবে আসতে পারে। ক্যাভিয়া পরসেলাস মনে রাখবে, গিনিপিগ, ক্যাভিয়া পরসেলাস গিনিপিগ বৃহত্তর প্রাণী, ক্যাভিয়া পরসেলাস গিনিপিগ বৃহত্তর প্রাণী। তারপরে আমরা আসতে পারি সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা, এখন বলতে পারো যে সংগঠন ক্রমমাত্রা ভাই কী? এই যে আমি সুন্দরভাবে লিখে দিছি এখানে, সে কিভাবে তৈরি হয়েছে, সে আসলে তৈরিটা কিভাবে হয়েছে, একটা প্রাণী যে সে তৈরিটা কীভাবে হয়েছে এটাই বোঝাচ্ছে। এখানে এত হাবিজাবি কিছু পড়ার দরকার নেই ভাই, এত হাবিজাবি কিছু পড়ার দরকার নেই। আমি এই জায়গাটাতে বইকে নিয়ে আসবো, আমাদের গাজী আজমল স্যারের বই, সংগঠন ক্রমমাত্রা গাজী আজমল স্যারের বই অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আমি দাগা রাখছি। এখন এখানে সংগঠন ক্রমমাত্রা মানে গ্রেডেস অর্গানাইজেশন 4 ধরনের, ভিত্তি করে প্রাণজগৎকে 4 ধরনের প্রাণীগোষ্ঠীতে ভাগ করা হয়। প্রথমত কোষীয় মাত্রা গঠন। কোষীয় মাত্রা গঠন কি ভাই? কোষীয় মাত্রা গঠন হচ্ছে যে ওর ভিতরে শুধু কোষ থাকবে, কোনো রকম টিস্যু থাকবে না, কোনো রকম অঙ্গ থাকবে না, শুধু কোষ থাকবে। এরকম যদি শুধু কোষ দিয়ে কোনো প্রাণী গঠিত হয় তাহলে তাকে কোষীয় মাত্রা গঠন বলা হয়। এরকম একটা উদাহরণ কি, যেমন স্পঞ্জ হচ্ছে কোষীয় মাত্রার গঠন। এখন পরিফেরা, আমাদের এই যে পরিফেরা আছে না, পরিফেরার কথা চিনই, নাসিল নামে বলে দিচ্ছে আবার যে পরিফেরা বলতে আসলে আমি ভেঙে দিচ্ছি। এভাবে ভাঙবো, পরিফেরা হচ্ছে আসলে মানে পোর আর কি, পোর থাকবে আর কি। পোর মানে কি হচ্ছে, পোর মানে হচ্ছে ছিদ্র আর কি, ছিদ্র। যেসব মানে ফাইলামে ছিদ্র থাকবে আর কি, ছিদ্র যে এরকম এই যে এরকম সমুদ্রের মধ্যে যে এরকম কিছু জিনিস থাকে যেগুলোর মধ্যে এভাবে ছোটো ছিদ্র থাকে, ওরা আসলে পরিফেরা নামে পরিচিত। এদের শরীরের মধ্যে শুধু কোষ আছে, কোষ ছাড়া ভাই এদের শরীরের মধ্যে কিচ্ছু নাই, না টিস্যু আছে, না অঙ্গ আছে, না কিচ্ছু নেই এর মধ্যে, এরকম ছোটো। এটা আসলে আমি এক্সট্রা পার্ট রাখাইছি, মানে উঁচা নিচা আছে তো ওই জন্য আর কি। এর মধ্যে শুধু কোষ আছে ভাই, এর মধ্যে কোনো টিস্যু নাই, অঙ্গ নেই, কিচ্ছু নাই, এদের মধ্যে কোনো টিস্যু নাই, অঙ্গ নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে পরিফেরা। এর মধ্যে শুধু কোষ আছে, এর মধ্যে শুধু কোষ আছে ভাই। আমি একটা দেখাই যে কোষ, প্রথমত কোষ অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি করে। অনেকগুলো অঙ্গ মিলে আমাদের পুরো শরীর তৈরি হয়ে যায়। হাত তৈরি হয়, পা তৈরি হয়, এবার পুরো শরীরটা তৈরি হয় আর কি। তো তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারো, এই যে এখানে আমি দাগা রাখছি যে কোষীয় মাত্রার গঠন হচ্ছে পরিফেরা, কোষীয় মাত্রার গঠন পরিফেরা। এবার মুখস্থ করো আমার সাথে, কোষীয় মাত্রার গঠন পরিফেরা। তারপরে আসতেছি, তারপর কি আছে? কোষ টিস্যু মাত্রার গঠন। যা একটু অনেকগুলো কোষ যখন একত্র হয়েছে তখন টিস্যু তৈরি হয়েছে, মানে একটু উন্নত হয়েছে আর কি। প্রথমে পরিফেরা ছিলাম, এখন আসছে নিডারিয়া। এই যে দেখো নিডারিয়া, এগুলো মনে রাখতে হবে, যেগুলো হলুদ দাগ দিয়েছিল সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। নিডারিয়া কোন মাত্রা গঠন? কোষ টিস্যুর মাত্রা গঠন। তো অনেকগুলা সদৃশ কোষগুলো যখন একটি অনন্য কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন ও স্তরের গোষ্ঠীভূত বিভিন্ন টিস্যু নির্মাণ, যেখানে অনেক কথা আছে, এগুলোর দরকার নাই। নিডারিয়া পর্ব হচ্ছে যেমন হাইড্রা ভাই, হাইড্রারে চিনো? এই যে এরকম মুখ থাকে,
এরকম থাকে। এটা হচ্ছে পদতল, এটা হচ্ছে পদতল, এটা তো পদতল, এরকম 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 অনেকটা ইয়ে থাকে। হাইড্রা, হাইড্রা এর মধ্যে শুধু কোষ আছে, টিস্যু আছে, কোষ আছে এবং টিস্যু আছে ভাই, কোনো অঙ্গ নাই। এর মধ্যে কোষ আছে, টিস্যু আছে ভাই, অনেকগুলো কোষ মিলে এর সাথে টিস্যু আছে। এটা হচ্ছে কি? নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া পড়বে, নিডারিয়া পড়ে। আর এই শালা কি? আর এই হচ্ছে পরিফেরা, এটা হচ্ছে পরিফেরা, এই হচ্ছে নিডারিয়া, এই হচ্ছে নিডারিয়া পর্বের, এবং এই হচ্ছে পরিফেরার পর্বের। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এর থেকে ভালোভাবে বোঝানো আর পসিবল না। টিস্যু অঙ্গ মাত্রার গঠন, টিস্যু অঙ্গর মাত্রার গঠন কিচ্ছু না ভাই, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়েছে। এটাই প্লাটিহেলমিনথেস। প্লাটি মানে হচ্ছে ওই কি ফ্ল্যাট আর কি, প্লাটি মানে হচ্ছে প্লাটি, প্লাটি, এই তো প্লাটি, প্লাটি মানে হচ্ছে, প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা, প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা, প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। আর হেলমিনথিস, হেলমিনথিস, হেল হেলমিনথিস, হেলমিনথিস মানে হচ্ছে কৃমি, কৃমি, চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি হচ্ছে টিস্যু, টিস্যু অঙ্গ মাত্রার গঠন, টিস্যু অঙ্গ মাত্রার গঠন। চ্যাপ্টার কৃমি হচ্ছে টিস্যু মাত্রা অঙ্গ মাত্রার গঠন। এগুলো সামনে গেলে আরও পড়বা, সামনে গেলে আরও পড়াবো আমি, সামনে গেলে আরও পড়াবো। এটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন। প্লাটিহেলমিনথিস, 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 প্লাটিহেলমিনথিস টিস্যু অঙ্গমাত্রা গঠন। এর মধ্যে অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়েছে, অনেকগুলো টিস্যু মিলে যদি অঙ্গ তৈরি হয়, অনেকগুলো টিস্যু মিলে যদি অঙ্গ তৈরি হয়, অনেকগুলো টিস্যু মিলে যদি অঙ্গ তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। অনেকগুলো টিস্যু মিলে যদি অঙ্গ তৈরি হয়, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছো আশা করি। তারপরে আসি অঙ্গতন্ত্র মাত্রার গঠন। অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র গঠন করে, এটাই তো তন্ত্রগুলো। তন্ত্র কি? অঙ্গ মিলে কী তন্ত্র গঠন করবে ভাই? দেহে শ্বসন, সংবহন, পরিপাক প্রভৃতি মৌলিক কাজের সাথে জড়িত থাকবে, সেগুলো হচ্ছে অঙ্গতন্ত্র গঠন। এই তো আর কি, এটা হচ্ছে অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। আমার বইটা অনেক দাগানো, বুঝছো, কিছু মনে করো না। আমি আসলে সব তথ্য এক জায়গায় দেখলে আসলে মাথাটা ভালো কাজ করে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে যে এই মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয় নেমাটোরিয়ান নামক এক সামুদ্রিক প্রাণীগোষ্ঠী থেকে। এই নেমাটোরিয়ান, এই সামুদ্রিক প্রাণীটা, এই নেমাটোরিয়ান সামুদ্রিক প্রাণীটা থেকে অঙ্গতন্ত্র আবিষ্কার করা হয়েছে। অঙ্গতন্ত্র আবিষ্কার কোথা থেকে হয়েছে? নেমাটোরিয়ান নামক এক সামুদ্রিক প্রাণীগোষ্ঠী। ভাই এটা এমসিকিউর জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ, ভাই অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। একটু দাগা দেখো, নেমাটোরিয়ান নামক এক সামুদ্রিক প্রাণীগোষ্ঠী থেকে এই অঙ্গতন্ত্র গঠন করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে করতে পারি যে কোষমাত্রার সংগঠন হচ্ছে পরিফেরা, কোষমাত্রার সংগঠন হচ্ছে পরিফেরা, কোষমাত্রার সংগঠন হচ্ছে পরিফেরা। কোষ টিস্যুর মাত্রার গঠন হচ্ছে নিডারিয়া, কোষ টিস্যুর মাত্রা হচ্ছে নিডারিয়া। টিস্যু অঙ্গ মাত্রার গঠন হচ্ছে প্লাটিহেলমিনথিস, টিস্যু অঙ্গ মাত্রার গঠন হচ্ছে প্লাটিহেলমিনথিস। অঙ্গতন্ত্র মাত্রার গঠন হচ্ছে নেমাটোডা থেকে করডাটা। এটা আসলে যে সিনেমাটিতে ধরা হয়েছে। যাই হোক, উদাহরণগুলো মনে রাখবো। পরিফেরা হচ্ছে স্পঞ্জ, নিডারি হচ্ছে হাইড্রা, জেলিফিশ, প্লাটিহেলমিনথিস হচ্ছে কী হবে যে কৃমি আর কি, যে কোনো কৃমি আর কি, যে কোনো কৃমি না, চ্যাপ্টা কৃমি, গোল কৃমি তো আবার চলে যায়, নেমাটোড চলে। অঙ্গতন্ত্র হচ্ছে ইয়াতে নেমাটোরিয়ান এক সামুদ্রিক প্রাণীও, নেমাটোরিয়ান এক সামুদ্রিক প্রাণী থেকে এই অঙ্গতন্ত্র আবিষ্কার করা হয়। তো আমরা সবাই বুঝতে পারছি আশা করি। আমার মনে হয় জীবন পদ্ধতি সংগঠন ক্রমমাত্রা, এটা অনেক ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা 3 নম্বরে চলে আসছি, জীবন পদ্ধতি। ভাই একটা কোষ কীভাবে জীবন পদ্ধতি চালায়, মানে কীভাবে থাকে আর কি, কেমনে থাকে? মুক্তজীবী, কিন্তু বোঝা যাচ্ছে মুক্ত মানে সে স্বাধীন, সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, মানে তার কোনো বাধা নাই। যেমন মানুষ,
মুক্ত ভাই, কারোর সাথে কোনো নাই ভাই, কেউ খাওয়াই দেয় না, কোনো জায়গায় হাঁটাচলা করতে আর পা আছে ভাই, ওর ওই কারো আন্ডারে থাকে না। এখন মানুষকে পালার জন্য কি কোনো সিংহের দরকার আছে? কোনো দরকার নাই, সে এমনি থাকতে পারে ভাই, কোনো কারোর উপর নির্ভরশীলের না সে, এই জন্য সে মুক্তজীবী। মুক্তজীবী এখানে উদাহরণ দেওয়া আছে কবুতর, কলম্বা লিভিয়া। এখন কবুতর না হয় মানুষও তো হইতে পারতো ভাই, কবুতর তো আকাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, একটা মুক্তজীবী। মানুষ তো ভাই তাও ঘরের মধ্যে আটকা পড়ে থাকে পড়াশোনা করার জন্য, তারাও এক প্রকার পরজীবী, বাবা মায়ের আন্ডারে থাকে। যাই হোক, মজা করলাম। কবুতর হচ্ছে আকাশে উড়ে বেড়ায়, তারা হচ্ছে মুক্তজীবী, যখন ইচ্ছে তখন যেখানে সেখানে যাইতে পারে খাবারের উদ্দেশ্যে। এই জন্য কবুতরকে এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এখানে দেখুন যে স্বাধীন ও পারস্পরিক সহযোগিতা বা সহচর্যে বাস করে না, মানে কারো আন্ডারে বাস করে না, সে স্বাধীন, পারস্পরিক সহযোগিতা তার দরকার হয় না, এজন্য সে মুক্তজীবী। এক কথায় শেষ। তারপরে আসো পরজীবী। কোনো দেহে আশ্রয় গ্রহণ করে এবং খাদ্য শোষণ করে বেঁচে থাকে। মানে একটা জিনিস মনে রাখবা, নোট করো, যে পরজীবীরা সবসময় পোষকের ক্ষতি করে। যেমন পরজীবী একটা আমি কই, কৃমি, যারা আমরা মানে আঞ্চলিক ভাষায় যারা কৃমি বলি আর কি, তারা আমাদের শরীরের মধ্যে থেকে আমাদের শরীরের পুষ্টি গ্রহণ করে। আমরা হচ্ছে মানুষ হচ্ছে পোষক ভাই, মানুষ হচ্ছে পোষক। পরজীবী মনে করো কৃমি, এই কৃমিটা হচ্ছে মনে করো পরজীবী, আমরা মানুষ হচ্ছে পোষক। এই কৃমিটা আমাদের শরীরের মধ্যে এসে আমাদের পুষ্টি নষ্ট করে দেয়। এই জন্যে তো আমরা খাওয়া দাওয়া করার পরেও আমরা পর্যাপ্ত পরিমাণ মোটা হইতে পারি না, শরীরে ওঠে না। পেয়ারে তো শরীরে ওঠে না কিসের জন্য? এই কৃমিরা আমাদের শরীরে বসবাস করতেছে এবং আমাদের পুষ্টি গ্রহণ করতেছে, মানে আমার কি ক্ষতি করতেছে না? বাইরে থেকে একটা জীব এসে আমার শরীরের ভিতরে এসে আমার ক্ষতি করতেছে, আমার শরীরের সব পুষ্টি নষ্ট করে দিচ্ছে, সে নিজে খাচ্ছে আর কি, নিজে জীবন ধারণ করতেছে, মানে সে আমার উপর নির্ভরশীল। পরজীবীরা অন্যের উপর নির্ভরশীল ভাই, পরজীবীরা অন্যের উপর নির্ভরশীল এবং আমার ক্ষতিও করতেছে। তাহলে আমাকে যদি এখন সৃজনশীল প্রশ্ন দেয় যে এমন একটি প্রাণী যে অন্যের উপর নির্ভরশীল এবং পোষকের ক্ষতি করে, তাহলে তারা কারা? পরজীবী ভাই, পরজীবী ডেফিনিশন দিয়ে দিবে। পরজীবীর উদাহরণ কি? যকৃৎ কৃমি, গোল কৃমি। আশা করি পরজীবীটাও বুঝতে পারছো। নতুন বইয়ে আরও দুইটা জিনিস অ্যাড হয়েছে, যেমন মিথজীবী কি? মিথজীবী হচ্ছে অনেক ভালো জিনিস। মিথজীবী হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতায় সহচর্যের ফলে উভয় উপকৃত হয়। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই, মানে বায়োলজি উদাহরণে দিই। যেমন ধরো নিডারিয়া পর্বের হাইড্রা, সবাই হাইড্রাকে তো অবশ্যই চিনো মনে হয়। হাইড্রা কী করে? সে আসলে শৈবাল আছে না, হাইড্রা তো পানিতেই থাকে, শৈবাল প্রাণীতে প্রচুর পরিমাণ খাদ্য তৈরি করে। এই খাদ্যগুলা একদিক দিয়ে ধরতে গেলে, যখন শৈবাল তো উদ্ভিদ আর হাইড্রাসের প্রাণী, এখন উদ্ভিদের দরকার কি? অক্সিজেন। হাইড্রার দরকার কি? কার্বন ডাইঅক্সাইড। হাইড্রা শৈবালের সাথে সাথে লেগে থাকে। আমি একবারে সিম্পলভাবে বলে দিই, হাইড্রা শৈবালের সাথে লেগে থাকে। হাইড্রা অক্সিজেন গ্রহণ করে, শৈবাল কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। শৈবাল যে খাদ্য তৈরি করে, হাইড্রা সেই খাদ্যটা গ্রহণ করে, এবং হাইড্রা যে পরিপাকটা করে, খাদ্য গ্রহণ করার পরে যে পরিপাকটা হয়, সেটা আবার শৈবাল গ্রহণ করে। এভাবে দুইজনকে অনেক সাহায্য সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকে। এটাই হচ্ছে মিথজীবী, মানে এমন দুজনের সাথে থাকবে কিন্তু তারা কোনো ক্ষতি হবে না, তারা দুজনেই উপকৃত হবে। তার মধ্যে একটা হাইড্রা আছে, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জক্লোরেলা শৈবাল। এটা অনেক মনে রাখবা যে কোন হাইড্রা এবং কোন শৈবাল উদাহরণে আছে, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জক্লোরেলা শৈবাল। ঠিক আছে, আশা করি মিথজীবী বুঝতে পারছি। তারপরে যে সহজীবী কি? যখন দুইটি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে এবং কেউ কারো দ্বারা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না।
তো অনেক সহজ ভাই, সহজজীবী। যে কোনো প্রজাতি যখন একত্রে বসবাস করে, তারা কিন্তু একত্রেই বসবাস করে, একই ঘরে থাকে, একই ঘরে বসবাস করে, কেউ কারো উপকারও করে না, কেউ কারো ক্ষতিও করে না, মানে অদ্ভুত টাইপের আর কি। কেউ কারো উপকারও করে না, কেউ কারো ক্ষতিও করে না। আসলে এমন কী জিনিস আছে, রেমোরা নামে চোষক মাছ আছে একটা, রেমোরা নামে একটা চোষক মাছ আছে। সেই মাছটা শার্কের গায়ে লেগে থাকে। আমি চাইলে দেখাতে পারতাম, কিন্তু খুবই দুঃখের বিষয় দেখাতে পারতেছি না। রেমোরা নামে এক ধরনের চোষক মাছ আছে, সেটা শার্কের গায়ে লেগে থাকে। এই চোষক মাছটা শার্কের কোনো ক্ষতি করে না, শার্কও ওই রেমোরা মাছের কোনো ক্ষতি করে না, দুজনের উপকারও করে না। এই জন্য এটা হচ্ছে সহজীবী। আশা করি সহজীবীটা তোমাকে বুঝতে পারছি। তারপরে আসি ভাই ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ আসলে কী জিনিস? মানুষের কাছে, আসলে স্টুডেন্টের কাছে এটা অনেক মানে অদ্ভুত টাইপের কিছু মনে হয়। যারা বোঝেন আর কি, যারা পারে তারা পারেই, যারা বোঝে না তাদের কাছে একটু কঠিন মনে হয়। ক্লিভেজ আসলে ভাই কিছুই না। ক্লিভেজ হচ্ছে মাইটোসিসের অনুরূপ নাম আর কি। মাইটোসিস আসলে কি, তোমাকে আমি বোঝাই। আমি একটা কাগজ নিলাম। আসলে সাধারণত একটা কোষ, সিম্পল একটা কোষ, এই কোষে যদি মাইটোসিস বিভাজন হয় তাহলে দুইটা কোষ তৈরি হবে। এটা কিন্তু কোষ। এখন ক্লিভেজ বোঝায়, এটা হচ্ছে মাইটোসিস। এটা কি প্রক্রিয়া হলো? মাইটোসিস। অবশ্যই এটা জানি, 9 10-এ পড়ছি আর কি, এখন তো এইচএসসি পড়াশোনা করতেছি। এটা কিন্তু মাইটোসিস বিভাজন হলো। এখন আমরা সবাই জানি শুক্রাণু নামটা শুনছি অবশ্য। স্পার্ম, SPERM, স্পার্ম মানে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রে মিলিত হয়ে ডিম্বাণু হচ্ছে ওভান, দুইটা মিলিত হয়ে একটা কোষ তৈরি করবে। এটার নাম হচ্ছে জাইগোট। এখন এই জাইগোট যখন বিভাজন হবে, এই জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। কোষের বিভাজনকে বলা হয় মাইটোসিস, জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। জাইগোটের বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ। এক কথায় শেষ। জাইগোটের বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ। এখন দুইটা জিনিস আছে। ক্লিভেজের সময় জাইগোটের দুইটা প্রান্ত থাকে। এখানে আমি বোঝাই দিই। জাইগোট, এটা মনে করো জাইগোট। এখন হলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিক, এই চারটার দিকে তাকাও। ক্লিভেজের প্রকারভেদ প্রথমত 3 প্রকার: ডিমের কুসুমের পরিমাণ ভিত্তিতে, বিভাজন তলের ভিত্তিতে, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে। আমি আগে এইটা এবং এইটা পড়াই নেব, কারণ এইটা একটু ডিপ, একটু পরে পড়াবো। হলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিকটা আগে শিখাই দিই। হলোপ্লাস্টিক হচ্ছে, আমরা সাধারণত ডিম খাই, তাই না? ডিম সাধারণত কুসুম তো এরকম পজিশনে থাকে, আর সাথে সাদা থাকে। হলোপ্লাস্টিকে কি হয়, ডিমের সব জায়গায় থাকে, এরকম চারদিকে থাকে ছড়ানো ছিটানোভাবে। এটাকে বলা হয় হলোপ্লাস্টিক। এটাকে বলা হয় হলোপ্লাস্টিক। একটা মজার বিষয় কি, যে আমাদের
যখন জন্ম হয় তখন এই জায়গাটা তৈরি হয়, তো অবশ্যই তৈরি হয়। তখন কি ডিম ছিল? হ্যাঁ, অবশ্যই ডিম ছিল। ডিমে কি কুসুম ছিল? ভাই, কুসুমের কি দরকার আছে আমাদের? আমরা যখন জায়গোট হিসেবে থাকি তখন আমাদেরকে কি ওই জায়গোটে যে ডিমটা, ওই ডিমটা কি বের করে দেওয়া হয় নাকি পেটের মধ্যেই থাকে? তুমি দেখতে পারো যে হাঁসের ডিম এটা তো বের করে দেয়, শরীর থেকে আলাদা হয়ে যায় ডিমটা। তখন ওখানে ক্যালসিয়াম থাকে এবং যে ভিটামিন ডি আর কি, কুসুম থাকে। এই ভিটামিন ডিটা কাজে লাগায় একটা পরিপূর্ণ হাঁসের ডিম তৈরি হয়, মানে হাঁস তৈরি হয় আর কি। তো আমরা তো বের হয়ে আসতেছি না, মানে আমাদের কি পারা হয়? মানে মজার বিষয় যে আমাদের কি পারা হয় ভাই? আমাদের কুসুমের দরকার আছে? কোনো দরকার নাই। আমরা মায়ের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গ্রহণ করে আমরা আস্তে আস্তে বড় হতে থাকি, আমরা আস্তে আস্তে বড় হতে শুরু করি। এই জন্য আমাদের কুসুমের প্রয়োজন হয় না। যদি কুসুমের পরিমাণ একদম স্বল্প পরিমাণ থাকে তাকে বলা হয় হলোপ্লাস্টিক। এই যে হলোপ্লাস্টিক এবং নিউক্লিয়াস থাকে, এক সাইডে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তাহলে বিভাজন অনেক বেশি হয় আর কি। এখন একটা জিনিস শিখাবো, যে পাশে কুসুম থাকে আর কি, যে পাশে কুসুম থাকে এটা হচ্ছে কুসুম, এটা হচ্ছে কুসুম 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 যে পাশে থাকে, কুসুম যে পাশে থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল। ভেজিটাল পোল ভেজিটাল পোল। আর নিউক্লিয়াস যে সাইডে থাকে এটাকে বলা হয় অ্যানিমেল পোল। অ্যানিমেল পোল। এই দেখো, আমি যেগুলো বলছি সব এখানে লেখা আছে। ক্লিভেজের সময় জায়গাটা দুইটি প্রান্ত থাকে, অ্যানিমেল পোল এবং ভেজিটেবল পোল। ব্যবহার করো না, ভেজিটাল পোল। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, অ্যানিমেল পোল অংশ থেকে মূলত ভ্রূণ সৃষ্টি হয়। অ্যানিমেল প্রান্ত থেকেই সাধারণত ভ্রূণ সৃষ্টি হয়। তোমরা কি মনে করো যে এই যে ডিম্বাণু আছে ভাই, এই যে ডিম্বাণু আছে, এই ডিম্বাণু গোটাটাই বিভাজন হয়? এই গোটাটাই বিভাজন হয়, গোটাটাই বিভাজন হয় না, এভাবে বিভাজন হয় না। তোমার বিভাজন হয় কিভাবে? এই দেখো, এই যে জাইগোট, এই যে নিউক্লিয়াস, এই যে কুসুম, এই যে ভেজিটাল পোল, কুসুম, এটুকু বিভাজন হবে না, বিভাজন হবে কতটুক? এই যে এতটুক বিভাজন হবে। এখান থেকে নিউক্লিয়াস তৈরি হবে, এখান থেকে আরেকটা কোষ তৈরি হবে, এখান থেকে আরেকটা কোষ তৈরি হবে, এখান থেকে আরেকটা কোষ তৈরি হবে, এখান থেকে কোষ তৈরি হবে না। বুঝতে পারছো? অ্যানিমেল পোল অংশ থেকে মূলত ভ্রূণ সৃষ্টি হয়। অ্যানিমেল পোল, এই যে দেখো অ্যানিমেল পোল, এটা হচ্ছে অ্যানিমেল পোল। পোল থেকে মূলত ভ্রূণ সৃষ্টি হয়। ভেজিটাল পোল, ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে, ভেজিটাল পোল ভ্রূণের পুষ্টি দেয়। এই দেখো, আমি বোঝাই দিলাম না যে ভেজিটাল পোল ভ্রূণকে কী দেয়? পুষ্টি দেয়। ভেজিটাল পোল ভ্রূণকে পুষ্টি দেয়। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি হলোপ্লাস্টিক কি মেরোপ্লাস্টিক কি বুঝতে পারছো। হলোপ্লাস্টিক কি মেরোপ্লাস্টিক না বুঝলে আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি আমি তোমাকে। হলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিক। যদি ডিমের কুসুমের পরিমাণ অল্প হয়, এবং নিউক্লিয়াসের পরিমাণ বেশি হয় তাহলে বিভাজন বেশি হবে, স্বাভাবিক। যদি ডিমের কুসুমের পরিমাণ অল্প হয় এবং যদি নিউক্লিয়াসের পরিমাণ বেশি হয় তাহলে বিভাজন অবশ্যই বেশি হবে, কারণ আমি বলছিলাম অ্যানিমেল পোল মানে নিউক্লিয়াস যেখানে থাকবে ওখানে বিভাজন হয়, ডিম্বাণুতে বিভাজন হয় না। ডিম্বাণু কী করে? এই নিউক্লিয়াসকে শক্তি দেয় বিভাজন হওয়ার জন্য আর কি, ভ্রূণ সৃষ্টি করার জন্য। ভ্রূণ কীভাবে হয়? এভাবে কোষ সৃষ্টি করেই তো ভ্রূণ সৃষ্টি হয়, তাই না? তো
এই জাইগোট তৈরি করার জন্য এই ডিম সাহায্য করে। আর ডিম অল্প থাকলে এবং নিউক্লিয়াস যদি বেশি থাকে তাহলে বিভাজন বেশি হবে, এটা বলে হলোপ্লাস্টিক। উদাহরণ কি? উদাহরণগুলো পড়বা: অ্যামফিবিয়া, মাম্মালিয়া, একনোডার্মাটা, এগুলো হচ্ছে হলোপ্লাস্টিকের উদাহরণ। মেরোপ্লাস্টিক, যদি ডিমের কুসুমের পরিমাণ বেশি হয়, এই যে গুটা মিলে যদি কুসুম থাকে এবং এখানে যদি নিউক্লিয়াস থাকে, তাহলে কি স্বাভাবিকভাবে বিভাজন কম হবে, তাই না? স্বাভাবিকভাবে বিভাজন কম হবে, তাহলে এটাকে বলা হয় মেরোপ্লাস্টিক। উদাহরণ কি? রেপটিলা এবং অ্যাভেজ ইত্যাদি। বুঝতে পারছো? আশা করি বোঝাতে পারছি হলোপ্লাস্টিক কি, মেরোপ্লাস্টিক কি। এতক্ষণ ধরে আমরা পড়াইছি ক্লিভেজের হলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিক। এখন পড়ব ভ্রূণীয় কোষ ভবিষ্যৎ পরিস্ফুটন ভিত্তিতে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট। অনির্দিষ্ট কি আর নির্দিষ্ট কি? আমি সহজভাবে তোমাকে বোঝাই আর কি, বইয়ে যা না যায় আগে সহজভাবে তোমাকে বোঝাই। এই জন্য আমি আসছি, বই তো তুমি নিজেও রিডিং করতে পারো, আমি কি জন্য আসছি তোমাকে পড়াইতে, সহজ করে বোঝানোর জন্য পড়াইতে আসছি, বুঝছো? এখন অনির্দিষ্ট ক্লিভেজ এবং নির্দিষ্ট ক্লিভেজ। অনির্দিষ্ট ক্লিভেজ হচ্ছে যে, দেখে বোঝাই, যখন জাইগোট বিভাজন হবে, জাইগোট তো চারদিক দিয়ে বিভাজন হবে, তাই না? ক্লাসটা ডিউরেশন বেশি হলেও কিছু বুঝা যাও, বুঝছো? কিছু শিখে যাও, এখান থেকে শিখতে পারবা, প্রথমত অনেক সহজ হয়ে যাবে তোমার কাছে। এই যে জাইগোট, যে দা পরিষ্কার করলাম, এগুলো হচ্ছে কোষ, কে দা পরিষ্কার করলাম, কে, কোষ। এখন এই কোষটাকে বলা হয়েছে, ভাই তুই শুধু তৈরি করবো হাত, মানুষের হাত তৈরি করবো। তারপর এই কোষটাকে বলা হয়েছে তুই ভাই পা তৈরি করবি। এই কোষটাকে বলা হয়েছে ভাই তুই মাথা তৈরি করবি, মানুষের মাথা তৈরি করবি। তাহলে আমি বলে দিছি যে তুই হাত, তুই পা, তুই মাথা তৈরি করবি। আমি কি নির্দিষ্টভাবে বলে দিইনি? ভাবে বলে দেই নাই যে ভাই তুই হাত তৈরি করবি, তুই পা তৈরি করবি? মানে প্রত্যেকটা কোষের নির্দিষ্ট কোনো কাজ আছে, যে তুই মাথা তৈরি করবি, তুই পা তৈরি করবি, তুই হাত তৈরি করবি। এটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। যদি বলে দেওয়া হয় ওই কোষটা কী কাজ করবে এবং সে ওই কাজটা ব্যতীত অন্য যদি কোনো কাজ না করে, তাহলে সেটা নির্দিষ্ট ক্লিভেজ। আমি আরও সুন্দরভাবে বলতে চাইলে বলবো যে, এখন আমার কান, হ্যাঁ, আমার কান যদি এখন কাইটে যদি মাটিতে পুঁতে দাও, মনে করো এই যে আমার কান সুন্দর রাখতে পারিনি, এখন মনে করে যে মাটি তলে পুঁতে রাখছো, তলে, এটা হচ্ছে মাটি, আঁকতে পারিনি, আর মাটিতে পুঁতে রাখছো। এখন ভাই এখান থেকে গাছ তৈরি হবে? এখান কি সুন্দর করে একটা গাছ তৈরি হবে? এখানে কি গাছ তৈরি হবে? অসম্ভব। কান পুঁতে রাখলে তোমার ওখানে কানের গাছ হবে না, হবে কি? হবে না। এখন তুমি যদি একটা ডাল মাটিতে পুঁতে রাখো, যারা প্ল্যান্টিং করে তারা বুঝতে পারবে ভালো। যদি কোনো ফুলের যদি ডাল পুঁতে রাখো, সেখান থেকে শুধু সেই ডালটাই বের হবে না। তোমার কি মনে হচ্ছে এই ডালটাই খালি কি লম্বা হয়ে বের হতে শুরু করে দেবে? তাই না। তোমার এখান থেকে আস্তে আস্তে একটা ডাল তৈরি হবে, তারপর আস্তে আস্তে সুন্দর একটা পাতা তৈরি হবে, তারপর আবার একটা পাতা তৈরি হবে, শেষে যায় সুন্দর একটা ফুল তৈরি হবে। যেই ফুলের হোক, গোলাপ ফুল হলে গোলাপ ফুল, জবা ফুল হলে জবা ফুল। তো একটা সাধারণ ডাল থেকে কী তৈরি হলো? পাতা তৈরি হলো, ফুল তৈরি হলো। তার মানে এই ডালটার কাজ শুধু ডাল তৈরি করা না, পাতা তৈরি করা, ফুল তৈরি করা, সব কিছু করতে পারে। তার মানে এটা অনির্দিষ্ট, মানে এর কোনো নির্দিষ্ট না। এই কোষটা শুধু নির্দিষ্ট না, এটা হচ্ছে অনির্দিষ্ট, বানানো হয়নি যদিও, অনির্দিষ্ট।
অনির্দিষ্ট। এটা হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট বোঝাতে পারছি। অনির্দিষ্ট কি, যেই কোষ কোনো কিছু জানে না যে সে কী তৈরি করবে, তাহলে সেটা হচ্ছে অনির্দিষ্ট। আর নির্দিষ্ট কি, আমার কোষটা হাত তৈরি করবে, আমার কোষটা মাথা তৈরি করবে, এক একটা কোষের এক এক ধরনের কাজ থাকলে সেটা হচ্ছে নির্দিষ্ট কোষ। আশা করি অনির্দিষ্ট আর নির্দিষ্ট বোঝাতে পারছি। হলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক বোঝাতে পারছি। অরীয়, দ্বিপার্শ্বীয়, সর্পিল এখন বোঝাবো আমি। এখন অরীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সর্পিল ক্লিভেজ বোঝাচ্ছি। ঠিক আছে, অরীয় ক্লিভেজ কী জিনিস? অরীয় ক্লিভেজ হচ্ছে যে প্রথমত একটা ক্লিভেজ, একটা জাইগোট, সেটা কিভাবে আর কি বিভাজন হবে, এই জাইগোটটা কিভাবে বিভাজন হবে, মানে ভ্রূণ তৈরি করবে কিভাবে আর কি। তাহলে এই যে কোষ, এই কোষ থেকে এই সাইডে একটা কোষ তৈরি হবে। প্রথমে কীভাবে তৈরি হলো? এইভাবে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তারপরে কীভাবে তৈরি হবে? এভাবে তৈরি হলো, আবার উপর দিকে তৈরি হবে ওয়াই অক্ষ বরাবর। এভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর চারদিক থেকে যদি এইভাবে যদি তৈরি হতে পারে, মানে চারদিকে যদি তৈরি হয় এভাবে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর যদি চারদিক দিয়ে তৈরি হয় তাহলে তাকে অরীয় ক্লিভেজ বলা হয়। এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এভাবে আস্তে আস্তে একদম সমভাবে চারদিক দিয়ে যদি কোষটা বিভাজন হয় তাহলে সেটাকে বলা হয় অরীয় ক্লিভেজ। এই দেখো অরীয় ক্লিভেজের তলে এমনভাবে হয়ে থাকে যেন সৃষ্ট ভ্রূণের প্রতি মানে একবার সমানভাবে, একদম সমানভাবে, উল্টাপাল্টাভাবে না, একদম সমানভাবে এই সাইডে দুইটা তৈরি হলে ওই সাইডে দুইটা তৈরি হবে। অর্থাৎ ভ্রূণকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তলে কেটে দুইয়ের অধিক সমানভাবে ভাগ করা যায়। দেখছো, লম্ব বরাবর মানে এক্স অক্ষ বরাবর, প্রথমে এক্স অক্ষ বরাবর যাবে, পরে ওয়াই অক্ষ বরাবর, লম্বভাবে মানে ওয়াই অক্ষ বরাবর। প্রথমে এক্স অক্ষ বরাবর বিভাজন হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর হবে, আবার এক্স অক্ষ, আবার ওয়াই, এভাবে হতেই থাকবে। এভাবে চারদিক দিয়ে হতে একটা ভ্রূণ তৈরি করবে। যেমন আর্থবোডা। দ্বিপার্শ্বীয় তো একদম সহজ ভাই। দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে এই যে জাইগোট, এদিকে তৈরি হবে একটা, 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 এদিকে মানে দুই পাশে সমানভাবে তৈরি হবে আর কি। এটাই স্বাভাবিক, সিম্পল, বোঝা লাগবে না তো। এটা হচ্ছে কর্ডাটা। তারপরে যে সর্পিল আকার কি ভাই? এই যে একটু আগে শিখাইছি না, অ্যানিম্যাল পোল এবং ভেজিটেবল পোল। এই যে কুসুম আর এটা কি নিউক্লিয়াস। এই কুসুম এবং নিউক্লিয়াস দুইটা চেঞ্জ হবে, খালি নিচ থেকে উপরে চলে যাবে, উপর থেকে নিচে যাবে। প্রথমে ঠিকই থাকবে, প্রথমে এভাবে থাকবে, এভাবে বিভাজন হবে, মানে অরীয়ভাবে বিভাজন হবে। এক্ষেত্রে দ্বিতীয় ক্লিভেজের পর তৃতীয় ক্লিভেজের সময় কোষগুলো অ্যানিম্যাল পোল মানে কি? নিউক্লিয়াস, অ্যানিম্যাল পোল, ভেজিটাল পোল পরস্পর স্থান বিনিময় করবে। ভেজিটাল পোল চলে যাবে অ্যানিম্যাল পোলের জায়গায়, অ্যানিম্যাল পোল চলে যাবে ভেজিটেবল পোলে যাবে। ফলে বিভাজন তলের দিক পরিবর্তন হয়, নতুন তলের সৃষ্টি হয়। চতুর্থ ক্লিভেজে পুনরায় অ্যানিম্যাল পোল এবং ভেজিটেবল পোলের স্থান বিনিময় হয় এবং পুনরায় দিক পরিবর্তন হয়, এভাবে বিভাজন হয়। মানে এর কোনো ঠিক না আর কি। সাপের লাগান এইভাবে মানে কোনো ঠিক না আর কি। সাপের লাগান এদিক দিয়ে এভাবে তৈরি হবে, এটা এদিক চলে যাবে, এটা এদিক চলে যাবে, এদিকে চলে যাবে, এটা এদিক চলে যাবে, মানে অ্যানিম্যাল পোল এবং ভেজিটেবল পোল খালি চেঞ্জ হবে, এইভাবে আর কি বিভাজন হবে আর কি। অ্যানিম্যাল পোলে যাবে ভেজিটেবল পোলের কাছে, ভেজিটেবল চলে যাবে অ্যানিম্যাল পোলের কাছে, এইভাবে আর কি বিভাজন হবে। এখন আমি যেভাবে বুঝাইলাম, এখানে দেখে কি বুঝবা? আমার তো দেখে মাথা ঘুরে গেছিলো এখানে, আমি তো বুঝিই না ভাই।
আমি এখানে দেখে বুঝি নেই, বুঝছো? আশা করি অনেক ভালোভাবে বোঝাইতে পারতেছি। যদি না বুঝে থাকো আমি আবারও রিক্যাপ করবো, সমস্যা নেই। এখন আমি ভ্রূণ স্তরে যাব। আশা করি ক্লিপেজ বোঝাতে পারছি। ভ্রূণ স্তরে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি যে জাইগোট বিভাজন করে দুইটা তৈরি করলো, এইটা আবার আরেকটা তৈরি, আরও দুইটা তৈরি করলো, এইটা আরও দুইটা তৈরি করলো, কটা হলো? 6টা। এরকম বিভাজন হইতে হতে 6, 7, 8, 9, এভাবে যদি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এরকম 16টা যদি কোষ বিভাজন হয় তাহলে আমরা এই গুচ্ছটাকে বলবো কি বলবো? মরুলা। এর নাম হচ্ছে মরুলা। এর নাম হচ্ছে মরুলা। যখন 16টা কোষ একসাথে তৈরি হবে তখন বলবো মরুলা। ঠিক আছে? এই মরুলার মধ্যে প্রত্যেকটা কোষকে কি বলা হয়? প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা বলা হয় ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ারগুলা যখন সজ্জিতভাবে থাকবে, সজ্জিতভাবে এখন একটা গোলক তৈরি করবে। নিরেট গোলক তৈরি করবে, এটা কিন্তু মডুলা আর কি। এখন এভাবে গোলক তৈরি করছে না, এটা একসময় কীভাবে হবে? এরকম 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 করে যায়, আস্তে 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 ভেতরে একটা গহ্বর তৈরি করবে। এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। গহ্বরটাকে কি বলা হয়? ব্লাস্টোসিল। গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই দশাটিকে বলা হয় এই দশাটিকে বলা হয় ব্লাস্টুলা। এই সম্পূর্ণ দশাটাকে বলা হয় ব্লাস্টুলা। সম্পূর্ণ দশটাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা। তারপরে আস্তে আস্তে এটা 3টা স্তরে ভাগ করবে। মানে সহজে বোঝাচ্ছি আর কি আমি। 3টে স্তরে তৈরি হবে, 3টে স্তর তৈরি হয়ে যাবে। 3টে স্তর, এবার 3টে স্তর তৈরি হবে। 3টে স্তর হলে প্রথম স্তরটা হবে একটোডার্ম। দ্বিতীয় স্তরটার নাম হবে মেসোডার্ম। তৃতীয় স্তরটার নাম হবে এন্ডোডার্ম। আর এই সম্পূর্ণটার নাম হচ্ছে যে গ্যাস্টুলা। গ্যাস্টুলা। আর এই সব প্রক্রিয়াটাকে বলা হয় গ্যাস্টুলেশন। সম্পূর্ণ প্রক্রিয়াটা বলা হয় গ্যাস্টুলেশন। সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হয় গ্যাস্টুলেশন। আশা করি বুঝতে পারছি। আমি এখানে যা বলা আছে এটাই সব এখানেও বলা আছে, এটা সহজে বুঝতে পারবা। ভ্রূণস্তর প্রথম দশা, এই যে ক্লিভেজ 16টা কোষকে নিরেটগুলো তৃতীয় দশা, এটাকে বলা হয় মরুলা। মরুলার প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ওই তো দ্বিতীয় দশা, মরুলা কোষগুলো একটি সজ্জিত হলে ব্লাস্টোসিল গহ্বর তৈরি হয়। যে এই গহ্বরটা, এই যে এই গহ্বরটাকে ব্লাস্টোসিল বলা হয়। এটা বোঝাচ্ছে তখন ব্লাস্টোসিল সমান ফুটবলের মতো ব্লাস্টোসিস্ট এবং ব্লাস্টুলা তৈরি হয়। ব্লাস্টুলা, এই পুরাটাকে ব্লাস্টুলা বলা হয়। তৃতীয় দশাটা গ্যাস্টুলা।
ব্লাস্টোসিস গঠনের পর কোষগুলো বিশেষ 2টি বা 3টি স্তরে ভাগ করা হয়। 2টি স্তর থাকলে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে না। 3টি স্তর থাকলে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তিনটেই থাকবে। স্তরটি ভ্রূণ স্তর লেয়ার তৈরি করে। এই দশাটিকে বলা হয় গ্যাস্ট্রোডা এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। আশা করি বুঝতে পারছি। এখন পরীক্ষা যদি ভ্রূণ কাকে বলে আসে তাহলে এই সংজ্ঞাটা লিখে দেবে। জাইগোট গঠনের পর থেকে বাচ্চা হওয়ার পূর্ব পর্যন্ত অবস্থা এই বিভাজনের জাইগোটকে বলা হয় ভ্রূণ। তাহলে কোনো বহুকোষী জীবের জাইগোটের পরিস্ফুটন অবস্থাকে বলা হয় ভ্রূণ। এবং এই সহজ ভাষাটাও লিখতে পারো, বড় ভাষাটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন একটু ভাঙ্গাভাঙ্গি শুরু করো। এক্টোডার্ম, একটো মানে বাইরে, ডার্ম মানে ত্বক। সর্ববহিস্থ ভ্রূণ স্তরটি হচ্ছে এক্টোডার্ম, মানে সবচেয়ে বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এক্টোডার্ম। মাঝামাঝি বরাবর যেটা থাকে মেসোডার্ম, মাঝে এবং মাঝখানের ভ্রূণ স্তর। মেসো মানে মাঝে এবং ডার্ম মানে ভ্রূণ স্তর আর কি। এন্ডোডার্ম, এন্ডো মানে হচ্ছে ভেতরে, সবচেয়ে ভেতরে আর কি। আর স্তর, ডার্ম মানে হচ্ছে স্তর, সবার ভেতরে স্তর আর কি, ভ্রূণ স্তর। বুঝতে পারছি আশা করি। এই ভ্রূণ স্তরটা 2টি লেয়ারে থাকে, 3টা লেয়ারে থাকে। 2টি লেয়ার থাকলে সে ত্রিভ্রূণস্তরী এবং 3টি লেয়ারে থাকলে ত্রিভ্রূণস্তরী। শুধু কোষগুলো 2 স্তরের বাইরে এবং ভেতরে সাজানো থাকে। তো শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। দ্বিস্তরী থাকলে শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে। ত্রিস্তরী হলে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটাই থাকবে। দ্বিস্তরী ভ্রূণের উদাহরণ হচ্ছে নিডারিয়া, নিডারিয়া পর্বে মানে হচ্ছে হাইড্রা, হাইড্রা পর্বে হচ্ছে সবগুলোই দ্বিস্তরী। হাইড্রা দ্বিস্তরী, হাইড্রা দ্বিস্তরী, যে এটা হচ্ছে দ্বিস্তরী। তারপর ত্রিস্তরী বা প্লাটিহেলমিনথেস কর্ডাটা। প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত যেই কয়টা ফাইলাম আছে সবগুলাই হচ্ছে ত্রিস্তরী, ঠিক আছে। আর দ্বিস্তরীর মধ্যে একটা আলাদা জিনিস থাকে, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। ডার্ম না থাকলে মেসোগ্লিয়া আছে। এই যে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিস্তর। এর মধ্যে মেসোগ্লিয়া নামক একটা জেলির মতো থকথকে জিনিস আছে, যেটা আঠার মতো কাজ করে আর কি। এই দুইটাকে আটকায় রাখতে সাহায্য করে আর কি। এই জায়গাটাতে মেসোগ্লিয়া থাকে, এই দেখো লেখা আছে মেসোগ্লিয়া। তো এখানে মেসোডার্মটা অনুপস্থিত, মেসোডার্মের জায়গায় মেসোগ্লিয়া থাকে। এটা হচ্ছে দ্বিস্তরী ক্ষেত্রে, শুধুমাত্র দ্বিস্তরী ক্ষেত্রে দেখা যায়। এখানে লেখা আছে মেসোগ্লিয়া কাকে বলে। এটা 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি পরীক্ষার মধ্যে আসবে মেসোগ্লিয়া। দ্বিস্তরী প্রাণীদেহে এক্টোডার্ম, এন্ডোডার্ম মাঝে জেলির মতো অকোষীয়, মানে কোষ না আর কি। এটা কিন্তু কোষ না, মেসোগ্লিয়া কিন্তু কোষ না, মেসোগ্লিয়া কিন্তু কোষ না। পদার্থ গঠিত একটি স্তর থাকে, একে মেসোগ্লিয়া বলা হয়। তাহলে সবাই বুঝতে পারছো। আজকে আমি দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণ স্তর এই কটা পড়াইছি। সামনের দিনে প্রতিসাম্য এবং সিলম, এই দুইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। এজন্য কালকে আমি এই প্রতিসাম্য এবং সিলম এই দুইটা আলাদাভাবে পড়াবো। আর খণ্ডায়ন এবং অঞ্চলন অনেক সহজ জিনিস, এই দুইটা আমি পরে পড়াবো। প্রতিসাম্য আর সিলম এই কয়টা আমি কালকে পড়াবো। আর এগুলো আমি হালকাভাবে ছোঁয়া দিয়ে দেবো, কারণ এগুলো খুব একটা প্রয়োজনীয় না, এই কয়টা। সিলম এবং প্রতিসাম্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর খণ্ডায়ন, অঞ্চলন এই দুইটা আমি হালকা টাচ দিয়ে দিব। আর আজকে পড়াইছি ভ্রূণ স্তর, ক্লিভেজ, ভ্রূণীয় বিকাশ, জীবন পদ্ধতি, সংগঠন মাত্রা, দেহের আকার। ইনশাল্লাহ আমার ক্লাসটা অনেক ভালো লাগছে তোমাদের ভাইয়ারা। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে চেষ্টা করছি পড়ানোর। ইনশাল্লাহ আমার ক্লাস যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করো, যেন আমি প্রত্যেকটা ভিডিও যখন দিব তখন তোমরা সাথে সাথে পেয়ে যাও, যদি ভালো লাগে থাকে। যদি না ভালো লাগে কোনো দরকার নেই ভাইয়া, তোমার অন্য অনেক টিচার আছে, দেখতে পারো। আশা করি আমি বলতে পারি যে আমি তোমাদের সব থেকে ভালো পড়াবো, কারণ আমি বাংলাদেশে যত ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, যেমন বন্দি পাঠশালা, ACS, FT, তারপরে ভালো কোচিং সেন্টার যেমন উদ্ভাসের বই থেকে তো আমি পড়াচ্ছি। সুতরাং আমি জানি আমি যতটুকু পড়াবো অন্য টিচাররাও এর থেকে বেশি ভালো কিছু পড়াবে কিনা জানি না। তো আমি একাধারে বন্দি পাঠশালার স্টুডেন্ট, ACS-এর স্টুডেন্ট, উদ্ভাসের স্টুডেন্ট। সো আমি জানি আমি কতটুকু ভালো পড়াতে পারি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি সামনে যে ভিডিওগুলো দিব সবগুলা তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।